এই যে সিভিল এভিয়েশন আছে, কতগুলো নিয়ম কানুন আছে স্যার, কোথায় কি এই এই যে শেষে যে বললো যে এটি হওয়ার এখানে কথা ছিল না, তারপরে এখানে কিভাবে করে অনুমোদন দেয়? তা আবার ঢাকা শহরের মতো জায়গায় কিভাবে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয় বলেন তো? সমস্যাটা ভিন্ন জায়গায়। আপনার পরিকল্পনা মাফিক কোনো কাজ বাংলাদেশে করা অসম্ভব। আপনার 12 কুতুবের দেশ এবং সবাই আপনার বিশেষজ্ঞ। এখন আপনার এভিয়েশন রুলস আপনার মানতে কেউ রাজি নন। ল্যান্ড হাংরি কান্ট্রি এবং জমি মূল্যবান জীবনের চাইতে, তাই দেখছি আমরা। এখন এই যে মোবিলাইজেশনের মাধ্যমে জোর করে দাবি আদায় করার কারণেই কিন্তু পরিণতিতে আজকে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে গেল। দেশটা কিন্তু চলছে এইভাবে। আপনার রাজা যায় রাজা আসে, মানুষের মন মানসিকতা দিন দিন আপনার স্যানিটি হারিয়ে এমন জায়গায় উপনীত হয়েছে যে কোনো শেষ নেই। স্যার দেখুন, স্যার একটা জিনিস আপনি আমাকে বলেন, এখন লোকে বলবে কি দালাল, সত্য কথা না, কারো মানে সত্য সবসময় তো কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, রাইট? এখন বিপক্ষে গেলেই আর ওটা ভালো লাগে না, আমরা নিতে পারি না। আপনি দেখুন, এই গত 15 বছরে তো এই 15 বছরের মধ্যেই আপনার মনে আছে র্যাংস ভবন ভাঙা হয়েছে না? এই 15 বছরের মধ্যেই তো, রাইট? শেখ হাসিনার আমলে তারা কি কম পাওয়ারফুল ছিল র্যাংস ভবনের মালিক? র্যাংস ভবনের ভাঙচুরটা কিন্তু 111 সরকারের সময়। ওকে, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় পিটিএ নিয়ে ভবনটা ভাঙা। ব্যারিস্টার মইনুল তখন ছিলেন পূর্ত উপদেষ্টা, এবং সেই সময় আড়াআড়ি ভাবেই কাজ করতে গিয়ে শ্রমিকদের লাশ ঝুলেছিল বেশ কদিন, আমার পরিষ্কার মনে আছে। এখন এই যে ঘটনাটি, সেটা কিন্তু আই ওপেনার হতে পারত, এবং সেটার থেকে আমরা লেসন লার্ন না করার কারণে আজকে এই বিপত্তি, এবং বারংবার এ ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা লাভ ঘটছে না। সমস্যাটা এখানে না স্যার, র্যাংস ভবনটা যে কারণে ভাঙা হয়েছিল, কত সুউচ্চ ভবন, আমি ভুলে গেছি এখন কত তলা ওটা ছিল, 15-20 তলার নিচে নয়, রাইট? তো সেই ভবনটি ভাঙা হয়েছিল কারণ ওটি সিভিল অ্যাভিয়েশনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছিল। সেটা, এবং সেই সঙ্গে আপনার রাস্তা প্রশস্ত করার একটা বিষয় ছিল। এক্স্যাক্টলি, কারণ ঢাকা শহরে ইস্ট ওয়েস্টে কোনো রাস্তা নাই, সো ওইখানে রাস্তাটা তৈরি করার জন্য স্যার। এখন মানে ঢাকার মাস্টার প্ল্যান অনুযায়ী একটা ইস্ট ওয়েস্টের যে রাস্তা, ওইটা সেই মাস্টার প্ল্যানের রাস্তা, ওখানে একটা আমরা বড় বিল্ডিং বানিয়ে রেখে দিলাম। আপনি হাতির ঝিলের বিল্ডিংটা তো এখন নাই, আছে কি? না, ওটা অনেক হইচই করার পর ওইটা শেখ হাসিনার আমলে ভাঙা হয়েছে, রাইট? জি জি। ওইটাও কিন্তু অ্যাভিয়েশনের জন্য খুব প্রতিবন্ধকতা ছিল। কোন রকম নিয়ম কানুন না মেনে, এবং এরা তো সমাজের সবচেয়ে, আমি বলবো পলিশড মানুষ, সবচেয়ে সেন্সিবল মানুষ, সবচেয়ে প্রভাবশালী মানুষ, তারা কিভাবে করে এই ধরনের কাজগুলো করতে পারে আর আপনি সরকারের দোষারোপ করবেন? এখন ধরুন একদিনে তো আর এই কাজগুলো হচ্ছে না, আপনার তিলে তিলে আপনার বাড়ছে এই দানা। আমাদের সবকিছু নিয়ে রাজনীতি। খেয়াল করে দেখেন, হাত জোর করে চিকিৎসকগণ বলছেন যে ভাই এখানে ভিজা হবে না, আমাদের এত রক্তের প্রয়োজন নেই, 24 ঘন্টার পরে প্রয়োজন হতে পারে, পর্যাপ্ত রক্ত সংস্থান আছে। কে শুনে কার কথা? একটা ক্রেজ কাজ করছে এখানে, এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা আছে। আপনার এই যে কে কতটা পার্সোনাল টাচ দিতে পারবেন, সেটার থেকে রাজনৈতিক ফায়দা কিভাবে লোটা যাবে। জামাতের আমির ওখানে গেছে, বিএনপির নেতৃবৃন্দ দেখলে তাদের কাজটা কি এখানে? যতটা ক্যাশ ইন করা যায়, আপনার এটার একটা রাজনীতি আছে, সেটা থেকে আপনার বেনিফিটেড হওয়ার একটা চেষ্টা আছে,
এখন এই যে অসুস্থ মানসিকতা, সেই অসুস্থ মানসিকতা দূর করার জন্য কিন্তু আনফরচুনেটলি কোনো কমিশন এবার আমরা গঠিত হতে দেখলাম। এখানেও এক ধরনের রাজনীতি আছে। কিভাবে নির্বাচন পিছিয়ে দেয়া যায়, কিভাবে কালক্ষেপণ করা যায়, কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায়, এইসব বন্দোবস্ত আর কি। কি বল? তারপর দেখুন স্যার, মানে কত রকম গল্প ফাঁদা হচ্ছে। আপনি দেখুন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব দেখছি যে এটি দুর্ঘটনা নয়। গতকালই একটা কেউ সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এরকম একটি ভবন বিধ্বস্ত হবে, হেন হবে, তেন হবে। মানে এগুলো কোথা থেকে, মানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, রাইট? কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাসের এখন কারণে ধরুন এই যে হ্যাকারদের মাধ্যমে এ ধরনের প্রিমনিশন ছড়িয়ে দেয়া হয়েছে, আবার কেউ কেউ এটাকে সুইসাইড অ্যাটেম্পট হিসেবেও বর্ণনা করার চেষ্টা করছেন। মানে ওয়াইল্ড সব স্পেকুলেশন। এখন ঘটনা হচ্ছে সেই 9/11-এর সেই টুইন টাওয়ার, সেখান থেকে কিন্তু এসব চিন্তা ভাবনা প্রক্ষেপণের শুরু, এবং তার একটা মিনি সর্ট অফ মঞ্চায়ন ঢাকায় আমরা দেখলাম। এখন এটা কি মানে স্যার, আমি বলবো যে অনুসন্ধান করে নিশ্চয়ই এগুলি জানা যাবে যে কি হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে সন্দেহ দানা বেঁধেছে। আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাই, তাহলে আপনি বুঝবেন যে তারা কত, এটাও তো একটা সমাজের একটা অংশের চিত্র, যে কেউ বিশ্বাস করছে না। তারা মনে করছে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে, তারা মনে করছে লাশের সংখ্যা অনেক বেশি, সেগুলো গায়েব করা হচ্ছে, সত্য প্রকাশ করা হচ্ছে না। এর পেছনে তো একটা মনস্তত্ত্ব আছে, সেটি জানবো। কিন্তু দেখেন এই শিক্ষার্থীরা কি বলছে। মিনিটের মাথায় ওখানে পৌঁছাইছি, 20 মিনিটের মাথায় 15-20টা লাশ শুধুমাত্র গার্জিয়ান, আয়াবুয়া এবং তাদেরকেই দেখতে পেয়েছি। 15-20টা লাশ শুধু গার্জিয়ান, আয়াবুয়াদের ছিল। সেনাবাহিনী একটা প্যাকেটের ভিতরে প্রায় 7-8টা লাশ ঢুকাইছে। লাশ ঢুকাই এরকম 17টা প্যাকেট নিছে। এখন রাত 2টার সময় সেনাবাহিনী অ্যাম্বুলেন্স ঢুকায় লাশ গায়েব করতেছে। রাত 2টার সময় একটা বালতির ভিতরে হাড়গুলো ঢুকায়, ব্যাগের ভিতরে ঢুকায়, তারপর সেনাবাহিনী লাশ সরাইতেছে। উদ্ধার কাজ স্থগিত করার পর কেন রাত 2টার সময় আবার এখানে এই বিধ্বস্ত জায়গায় হাত দেওয়া হলো? এমনকি সঠিক বিবৃতি দেওয়ার সময় আমাদের শিক্ষকদের শরীরে হাত তোলা হয়েছে, এবং আমাদের যে রবার্ট স্কাউটের যারা আছে এবং তাদেরকে যখন তারা সঠিক তথ্য দিচ্ছিল, এবং সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়ে তাদের উপর আক্রমণ শুরু করে। স্যার দেখুন, এই ছেলেটি প্রশ্ন করেছে, যেখানে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে, তারপর সেনাবাহিনী আবার সেখানে কেন অ্যাম্বুলেন্স নিয়ে যাবে? দেখুন, পুরো বিষয়টাই একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে, আর কেউই তাদের রাইট ফ্রেম অফ মাইন্ডে নেই। ফলে যার যেটা মনে আসছে তাৎক্ষণিক ভাবে সেটি তারা প্রকাশ করছে। এখন মনস্তত্ত্ব অদ্ভুত। মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে যায় তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং যা মনে আসে তাই বলতে থাকে, যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করে বসে। সুতরাং এখানে আসলে এরকম পরিস্থিতিতে যে মনস্তত্ত্ব আমরা লক্ষ্য করছি তা অস্বাভাবিক কিছু নয়, এটাই স্বাভাবিক এমনতর পরিস্থিতি। তো এখন মানে ধরেন মানে সেনাবাহিনী বা কেন ধূম্রজালটা তৈরি করছে? দেখুন, আসলে সবাই তো আমরা একই সংস্কৃতির মানুষ। কেউ হয়তো উর্দু পড়ছেন, কেউ হয়তো সিভিল, কিন্তু এইরকম পরিস্থিতিতে মানে আমাদের যে বাঙালিপনা সেটাই আপনার ম্যানিফেস্টেড হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো মানে শিক্ষার্থীদের যে অভিযোগ, অনেক মানুষের যে অভিযোগ যে লাশ চুরি চলছে এই মধ্যরাতে, এটার ভিত্তি কতটুকু স্যার? দেখুন, এটা আসলে আমি তো বললাম যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যে যা মতো করে কথাবার্তা বলছেন, স্যানিটি লোপ পেয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে এমনটি হবে, এটাই স্বাভাবিক। না, সাধারণ মানুষ মানে কিংকর্তব্য বিমূঢ় হতে পারে, কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত
বিশেষ করে সেনাবাহিনী তো একটা প্রশিক্ষিত বাহিনী, তাদের তো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে। সেনাবাহিনী মানে তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। অ্যাকচুয়ালি ডিজাস্টার একটা যুদ্ধের মতোই অবস্থা, এটা একটা অবশ্যই, এবং বিরাট এখানে disaster। আমাদের মানুষ রুলস অফ এনগেজমেন্ট বলা আছে আপনার এই পরিস্থিতি কি করতে হবে। এখন ধরুন তারা যদি তাদের মতো করে কাজ করতে যান, সেটাও কিন্তু বিনা বাধায় তারা করতে পারছেন না। আর এটা একটা ধ্বংসস্তূপ, সেটাও কিন্তু বুঝতে হবে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জন্য কেউ প্রস্তুত ছিলেন না। না, এখন তারা তো এরকম এটা কোনো পরিষ্কার। ম্যানেজমেন্ট করতে পারতেন যে তাৎক্ষণিকভাবে যে কোনো একটা জায়গায় একটা সেন্টার করা, এখান থেকে যারা নিখোঁজ, যারা আহত, যারা নিহত, তাদের স্বজনরা সেখানে যাবে, সেখান থেকে তারা জানবে তাদের প্রিয় মানুষটির কোথায় কি অবস্থায় আছে, রাইট? দেখুন, আমি ব্রিটেন আমেরিকায় যেটা দেখেছি, এই ধরনের দুর্ঘটনাস্থল আপনার হলুদ রঙের আপনার একটা বেল্ট দিয়ে ঘিরে ফেলা হয়। এটা হচ্ছে অকুস্থল, সেই হিসাবে এখানে কোন রকমের আলামত নষ্ট করা যাতে না হয় সেটা প্রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয়। এখন এখানে যে অবস্থা আপনার এই মধ্য রাতে, মানে ধরুন রাত 2টোর সময় যখন সন্দেহ দানা বাঁধে এবং তার উপর ভিত্তি করে আপনার কোমলমতি ছাত্রছাত্রীরা তারা মিছিল বের করে এবং নানান রকমের স্লোগান উত্থিত করে, তখন সত্যি আপনার আমাদের যে সহানুভূতি সেটি নতুন নতুন মাত্রা যোগ করে। স্যার, সকাল হলেই এসএসসি পরীক্ষা, রাত 3টার সময় তারা পরীক্ষা স্থগিত করেছে, দুপুর 1টার ঘটনা। আপনার কি মনে হয় এই সরকারের কোনো দায় দায়িত্ব আছে? একেবারে একেবারে, আমি তো আগেই বলেছি। দেখুন, আমি ওয়ান অফ দ্য আর্ডেন্ট ক্রিটিক অফ দিস গভর্নমেন্ট, এবং আমি যেহেতু উচ্চকণ্ঠ, সেই জন্য নানানভাবে আপনার হেনস্থা করবার অর্গানাইজড বিভিন্ন চেষ্টাও কিন্তু পরিলক্ষিত আছে। তৎসত্ত্বেও আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে কথা বলে যেতে হবে, বিষয়গুলো তুলে ধরতে হবে। উদ্দেশ্য আপনার কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসা, এবং যারা এই লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছেন, অযোগ্যতার পরিচয় দিয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে অচিরেই চলে যাওয়া দরকার। এখন দেখুন, যেই শিশুদের প্রাণ গেছে তো গেলই, আসলে তো আগুনে পোড়া রোগীরা পরে গিয়ে তারা এফেক্টেড হয়। এখন প্রাণে বেঁচে গেলেও তারা যে সবাই বেঁচে যাবে তা কিন্তু নয়, তাদের আশঙ্কা অনেক। ফলে ট্র্যাজেডির এখানে কিন্তু শেষ নয়। তো এটা আনফোল্ড করতে থাকবে, আপনি দেখছেন কি বিভৎসভাবে পুড়ে গেছে, তাই না? তাকানো যায় না, ধরা যায় না, এরকম অবস্থা। মানে আমি না ভাষা কোনো খুঁজে পাচ্ছি না। যে আপনি দেখলেন একটা শিশু, তার সমস্ত শরীর ঝলসানো, গায়ে কোনো পোশাক নেই, লেগে গেছে শরীরের মধ্যে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ তাকে উদ্ধারও করছে না। এখন সবাই তো কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন, এক। দ্বিতীয়ত এটা একটা ট্রমা, স্ট্রেস, তার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। সুতরাং আপনার এটা একটা শিক্ষা আমাদের দিয়ে গেল, কিন্তু আমার মনে হয় যে শিক্ষা কিন্তু আমরা পেলাম না। আপনার সরকার প্রধানের আসলে জরুরি ক্যাবিনেট বৈঠকে বসা দরকার ছিল। এমনকি যেই দেশটিকে আমরা সবসময় নানানভাবে সমালোচনা করি, সে ইসরায়েলও যদি হতো, তাহলে কিন্তু আপনার যুদ্ধকালীন একটা পরিস্থিতি মতো করে বিষয়টা রেসপন্ড তারা করতেন। আপনার আমাদের এখানে তো অ্যাক্সিডেন্ট হাসপাতালের কনসেপ্টই নেই। আমরা ইমার্জেন্সি আপনার আউটলেট এই একখানা আছে ঢাকা মেডিকেল কলেজে, তার উপর নির্ভর করে সারা দেশ তাকিয়ে থাকে সেই দিকে। আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টার কোন রকম তৎপরতা আপনারা আজকে দেখেছেন? ওই আপনার বক্তব্য রাখা, উনি তো বেসিক্যালি মার্কেটিং ম্যান, সুন্দর সুন্দর কথা বলতে পারেন,
তো ইমোশনাল হয়ে গিয়ে বাকি সবার ইমোশন আপনার ফেরি করাটা হচ্ছে তার এক্সপার্টিস, সেটা তিনি করবার চেষ্টা করেছেন। এখন যে রাত, এই মাঝরাতে ছেলে পেলে যখন উত্তেজনাকর পরিস্থিতিতে পড়েছে, এটা দায় দায়িত্ব কে নেবে স্যার? সরকার প্রধানকে নিতে হবে ডেফিনেটলি। আমার তো মনে হয় এই ঘটনার দায়িত্ব নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার পদ ত্যাগ করা উচিত ছিল। এই অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই দৃষ্টান্তগুলো স্থাপন করতে ব্যর্থ হই, তাহলে আর আমাদের স্যানিটি ফিরবে কবে? শুধু স্বাস্থ্য উপদেষ্টা, আপনার শিক্ষা উপদেষ্টা, আপনার দেখুন, মানে এটা তো ক্রস কাটিং। নিজের বিবেকের মধ্যে যদি সে তাগিদ তৈরি না হয়, তাহলে আপনার এই অমল ধবল চাকরিগুলো আঁকড়ে ধরে রাখবার যে বাসনা, সেটি আরো বেশি পরিমাণে উৎকট ভাবে প্রকাশিত হচ্ছে। স্যার, শেষ প্রশ্নটা আপনাকে করি, আপনার কি মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ঢাকার আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণের অবসান ঘটবে? আমার তো মনে হয় না। কারণ হচ্ছে আমরা কিছুদিন এটা নিয়ে আহাজারি করব, যথারীতি ভুলে যাব, আর একটা নতুন সমস্যা এসে হাজির হবে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাব। সেইটাই তো এখানে অনেকে আমার কমেন্ট করছে যে গোপালগঞ্জের ঘটনা ভোলানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। দেখেন, এখন ধরুন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এইটা নানান ভাবে ব্যাখ্যা করে কনস্পিরেসি থিওরি আবিষ্কার করার চেষ্টা করবার লোকের অভাব নেই। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে আমরা যদি লং টার্মে বিষয়গুলো মাথায় নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করি, তাহলেই এর পুনরাবৃত্তি আর হবে না, সেটি বন্ধ করা সম্ভব। এখন দেশ যেই ধরনের লোকের হাতে পড়েছে, একটা অদৃশ্য শক্তি দেশের নিয়ন্ত্রণ নিয়েছে, সুতরাং তাতে এই ঘটনায় তাদের কিছুতেই কিছু এসে যায়। তাহলে এই যে মধ্যরাতে সব উত্তেজনা চলছে, এগুলো কোন দিকে গড়াবে স্যার? একটা গভীর হতাশায় নিমজ্জিত জাতি এখন এর উপরে এই ঘটনাটি এসে মরার উপর খাড়ার গা হিসেবে হাজির হয়েছে। সুতরাং আপনার যেহেতু এর কোনো মোরাল রেসপন্সিবিলিটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের কেউ নিতে নারাজ, ফলে পরিস্থিতি ঘোলাটে থেকে আরো ঘোলাটে হবে, ফ্রাস্ট্রেশনের পরিমাণ আরো বাড়বে, এবং নৈরাজ্যের দিকে যদি অগ্রসর হয়, তাহলে আমি অবাক।